আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রহমতে। পর্যাবৃত্ত গতি পড়ছিলাম, অলরেডি তোমাদের দুটো লেকচার আমরা সম্পন্ন করছি। আজকে আমরা তৃতীয় লেকচারে আমরা দেখব উলম্ব স্প্রিংয়ের গতি, যে সরলচন্দ্র স্পন্দন গতি, আর স্বল্প বিস্তারে স্পন্দিত সরল দোলকের গতিও যে স্পন্দন গতি। আজকে এগুলো আমরা একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করব। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, উলম্ব স্প্রিংয়ের গতি স্পন্দন গতি, এটা আমরা দেখাতে চাই। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম মোটামুটি তিনটা চিত্র আঁকতে হয়। একটা স্প্রিং নর্মালি এভাবে ঝুলে আছে, স্প্রিং। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে তার উপর একটা ওয়েট ঝুলানো হয়েছে, বলে একটা ওয়েট ঝুলানো হলে নিশ্চয়ই একটু নিচে নামবে, আমাদেরকে সেভাবে আঁকতে হবে। ডাব্লিউ নিচে দিকে ক্রিয়া করবে। আরেকটি স্প্রিং এই স্প্রিংটাতে আমরা একটা নিম্নমুখী বল প্রয়োগ করব জাস্ট। তাহলে এটা হচ্ছে একটা নর্মাল স্প্রিং, ক চিত্র আমরা দেখতে পাচ্ছি। খ চিত্রে ওয়েট ঝোলানো হওয়ার পরে একটা সাম্য অবস্থা বিরাজ করছে। এখন টি সুতার টান টি পুরো দিকে ক্রিয়া করছে। আবার আমরা দেখতে পাচ্ছি গ চিত্রে একটা নিম্নমুখী বল প্রয়োগ করা হয়েছে, টান, যেটার কারণে এটার মধ্যে একটা কি ভাইব্রেশন সৃষ্টি হবে, দোলন সৃষ্টি হবে এবং এক পর্যায়ে সাম্যাবস্থা বিরাজ করবে। তাহলে সাম্যাবস্থা একদম নর্মাল অবস্থা যদি আমি এটাকে বলি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্প্রিংয়ের সরণটা হচ্ছে ই পরিমাণ, ধরলাম এক্সপ্যানশন ই পরিমাণ। তৃতীয় ক্ষেত্রে সেটা বেড়ে এরপরে চলে আসা হচ্ছে এক্স পরিমাণ। এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের তিনটে অবস্থা, জায়গা চিত্রে মোটামুটি আমরা বোঝানোর চেষ্টা করছি। তাহলে খ চিত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্প্রিংটি একটা কি ই পরিমাণ এক্সপ্যানশনের মাধ্যমে এটা সাম্যাবস্থায় পৌঁছাই। তাহলে খ চিত্র আমরা কি লিখব? আমরা লিখেছিলাম, আমাদের একটা সমীকরণ শিখিয়েছিলাম, সামেশন এফ সমান এম এ। এফ সমান এম এ ছোটবেলার জন্য বুঝলাম, এখানে অলওয়েজ সামেশন এফ সমান এম এ তোমাকে বিবেচনা করতে হবে। তাহলে এক্ষেত্রে বল কে একটা বল হচ্ছে ওয়েট প্লাস এই যে সুতাটা আমরা দেখতে পাচ্ছি টান, স্প্রিংটার টান টি নট ধরলাম, এটা প্লাস টি নট ইকুয়াল এম এ। এখানে আমরা জানি যেদিকে এক্সপ্যানশন করা হয় টানটা ঠিক তার উল্টো দিকে ক্রিয়া করছে, এবং তার ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস, এটা যদি এমজি হয় ডাব্লিউ সমান এমজি লিখবো, মাইনাস কে ই ইকুয়াল, যেহেতু এটা সাম্যাবস্থায় আছে, প্রথম ক্ষেত্রে এটা কি হবে, সাম্যাবস্থায় থাকার কারণে সামেশন সমান 0 লিখবো আমরা। সো 0 বা আমরা পাচ্ছি হলো এমজি সমান কে। এ হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আবার বলছি, প্রাথমিক অবস্থায় যেহেতু স্প্রিংয়ের কোনো কি নাই, কোনো স্পন্দন থাকবে না, অতএব এক্ষেত্রে আমরা এই এমজি সমান কেই বিবেচনা করব। ধরা যাক কোনো এক সময় টিতে এই যে আমাদের স্প্রিংটা দেখতে পাচ্ছি, সেই স্প্রিংয়ের সাম অবস্থান থেকে সরণ হচ্ছে এক্স, ত্বরণ হচ্ছে এ, এবং এই অবস্থা তার টান হচ্ছে টি1, টি1 উপর দিকে ক্রিয়া করলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি
আগের মতো আমরা লিখব সামেশন অফ সমান এম এ। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ত্বরণ লাভ করবে সে, যেহেতু ভাইব্রেশন দিতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব W প্লাস T1 ইকুয়াল এম এ বা mg মাইনাস kx, k1 এখানে e প্লাস x ইকুয়াল এম এ। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো নিচের দিকে আর দেখা যাবে না, তো উপরে লিখবো আমরা mg মাইনাস ke মাইনাস kx ইকুয়াল এম এ। আমরা এর আগে দেখিয়েছিলাম mg সমান ke, সো ke কাটা যাবে, kx ইকুয়াল এম এ হবে, বা a সমান মাইনাস k বাই m ইন্টু এক্স। এখানে আমাদের k বাই m একটা ধ্রুবক, তোমরা জানো k বাই m সমান আমরা লিখি মাইনাস মানে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মানে দিস ইজ নাথিং বাট সরলচন্দ্রিত স্পন্দনের একটা শর্ত। তাহলে আমরা লিখব স্বল্প বিস্তারে স্পন্দিত উলম্ব স্প্রিং এর গতি সরলচন্দ্রিত স্পন্দন গতি। সুতরাং স্বল্প বিস্তারে স্পন্দিত উলম্ব স্প্রিং এর গতি সরলচন্দ্রিত স্পন্দন গতি, স্পন্দন গতি। ওকে, এখন আমরা এই যে সমীকরণটা পেয়েছি ওমেগা সমান a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এবং আমরা জানি ওমেগা সমান √k বাই m, এটাকে আমরা বলছি স্প্রিং ধ্রুবক। তাহলে এর পর্যায়কালের ক্ষেত্রে আমরা কি লিখব? পর্যায়কাল সমান আমরা জানি বড় হাতের টি সমান 2π বাই ওমেগা। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2π ইন্টু √, আমরা লিখব m বাই কে। এম হচ্ছে স্প্রিংটা যে ওয়েটটা ঝোলানো হয়েছে তার ভর, কে হচ্ছে তার ধ্রুবক। তাহলে আমরা এই সমীকরণটা পেলাম, কিন্তু যে স্প্রিংটা আমরা ঝোলাইছি সেই স্প্রিংয়ের তো একটা ভর থাকে, ঠিক না? তাহলে স্প্রিংয়ের ভর যদি এম নট, আর যে ভরটা ঝোলানো হয়েছে তার যদি হয় এম, তাহলে আমরা কি পাই? তাহলে লিখব যদি স্প্রিং এর ভর এম নট এবং ঝুলানো ভর এম হলে আমরা লিখতে পারি পর্যায়কাল টি সমান 2π ইন্টু √, এম প্লাস এম নট বাই কে। এই হলো আমাদের সমীকরণ। এছাড়া আমরা তোমাদের গাণিতিক প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা দেখাবো যদি এই ধরনের ক্ষেত্রে দুটো ওয়েট ঝুলানো হয় বা দুটো স্প্রিং ঝুলানো হয়, এটার সাথে একটা স্প্রিং দিলাম, একটা স্প্রিং থেকে আসে, মাঝখান থেকে কি করলাম আরেকটা স্প্রিং নিয়ে ঝুলাই দিলাম, তাহলে এই যে কেটা চেঞ্জ হবে, সেক্ষেত্রে কি হবে? আবার দুটো ওয়েট ঝুলাইলে, একবার দুইটার থেকে যদি ঝুলাই দিলে, এই যে এখানে যদি একটা ওয়েট দিই, এক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের জন্য কেমন সমীকরণ হবে সেগুলো আমরা গাণিতিক সমস্যাগুলো সলভ করানোর সময় তোমাদের দেখার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি এর পরের অংশে, যেটা তোমরা জানো সরল দোলক নিয়ে আমরা ডিল করব। এখানে দেখাবো স্বল্প বিস্তারে স্পন্দিত সরল দোলকের গতি, সরলচন্দ্রিত স্পন্দন গতি, এটা দেখানোর চেষ্টা করব আমরা। তাহলে এর আগে তোমাদের একটু সরল দোলক কাকে বলে এটা একটু জেনে নেওয়া যাক। সরল দোলক, সরল দোলক, সরল দোলক কাকে বলে? যদি একটা বস্তু কণাকে যদি আমরা কি করি, একটা আয়তনহীন অপসারণশীল সুতা দিয়ে যদি ঝুলিয়ে দিই, এটা যদি বাতাসের বাধা উপেক্ষা করে দুলতে থাকে, তাহলে এ ধরনের কোনো একটা ব্যবস্থাকে আমরা বলি সরল দোলক।
ওকে, সরল দোলকের ডেফিনিশন তোমরা জানো। এখন আমরা দেখব এই যে সরল দোলকের কথা বলছি, ধরলাম এটা একটা পয়েন্ট অফ সাসপেনশন, মানে যেখান থেকে ঝোলানো হচ্ছে আংটার মতো। এখান থেকে একটা রশি নিলাম, রশি নিয়ে এখানে একটা বাড়ি ঝুলিয়ে দিলাম। এই যে ভর এম, আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটাকে আমরা বলছি ঝুলন বিন্দু। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বস্তুটা ঝুলানো হয়েছে তাকে বলা হয় বব। আর ঝুলন বিন্দু থেকে ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বলা হয় সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। এই কতগুলো আমাদের জানা আছে। তাহলে এই যে সুতার দৈর্ঘ্য যদি হয়, এখানে সুতার দৈর্ঘ্যটাকে যদি আমরা লিখি ছোট হাতের এল, আর ববের ব্যাসার্ধকে যদি লিখি আর, তাহলে আমরা লিখতে পারি কার্যকরী দৈর্ঘ্য সমান দোলকের কার্যকরী দৈর্ঘ্য সমান এল ইকুয়াল ছোট হাতের এল প্লাস আর। এটা আমাদের খুব ভালো করে জানা থাকতে হবে। ওকে, এখন আমরা দেখব এই যে দোলকটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে যদি আমরা স্বল্প বিস্তারে কি করি, ডানে বা বামে যে এক পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? আমরা জানি এই যে অবস্থা সরল দোলকে দেখতে পাচ্ছি আমরা, এখানে ওয়েট নিচের দিকে ক্রিয়া করে এমজি, আর ঠিক উপরের দিকে সুতার টান টি কাজ করে। এই যে অবস্থা, ধরলাম এটা এই বিন্দু, এই অবস্থাকে আমরা বলি সরল দোলকের সাম্যাবস্থা। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে এই বিন্দুতে বস্তুর সরল দোলকের টানটি উপরের দিকে এবং বস্তুর ওয়েট নিচের দিকে ক্রিয়া করছে এবং দুইটা ব্যালেন্স হয়েছে, অতএব এটাকে আমরা বলি সরল দোলকের সাম্যাবস্থা। এখন এই সাম্যাবস্থা থেকে যদি আমি স্বল্প বিস্তারের চেয়েও একটু বড় বিস্তার নিয়েছি, এটা ছোট হইতে হবে 4 ডিগ্রির কাছাকাছি থিটা, কিন্তু আমরা সেটা না নিয়ে আমি একটু বড় করে কেন নিলাম, যাতে বোঝানো যায় চিত্রে যাতে সমস্যা না হয়। এখন আমাদের আলোচ্য ওয়েট, তাহলে ঠিক আমরা জানি ওই জায়গায় গিয়েও, অর্থাৎ ধরলাম বি বিন্দুতে বস্তুর ওয়েটটা ঠিক নিচের দিকে ক্রিয়া করবে। আমরা যদি আমাদের আলোচ্য ধরলাম ও বি অংশটাকে যদি নিচের দিকে বর্ধিত করি, তাহলে আমরা পাবো হচ্ছে এটাই আমাদের এমজি। আমরা ঠিক যদি এভাবে বাড়াই, এই যে এটাকে আমি বলবো, যেহেতু এই কোণটা থিটা, এই কোণটা নিঃসন্দেহে থিটা, অতএব আমি লিখবো এটা এমজি কস থিটা। আর ঠিক তার সাথে লম্ব বরাবর এইদিকে যেটা ক্রিয়া করবে এটাকে লিখবো এমজি সাইন থিটা। ওকে, এই হলো আমাদের চিত্রটা, আমরা একটু দেখতে পাচ্ছি। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে যখন আমাদের বস্তুটি, এটা বদললাম, বি বিন্দুতে যখন বস্তুটি, তখন সুতার টান টি এমজি কস থিটা দ্বারা কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সুতার টান টি এমজি কস থিটা দ্বারা নাকচ হয়ে যাচ্ছে। সুতরাং কার্যকর বল হচ্ছে এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটাই মূলত সুতাটাকে ঠিক এই জায়গা থেকে আবার এদিকে নিয়ে আসবে, এদিকে আনার পর আবার এখানে আসবে, ঠিক তেমনি এমজি কস সাইন থিটা ঠিক এবার কি করবে, আবার এই পাশে যাবে। অর্থাৎ এমজি সাইন থিটার কারণেই মূলত এই কাজটা হয়ে থাকে। আমরা প্রশ্ন করতে পারি একটা সরল দোলক কেন দোলন দেয়, কেন তাকে যখন স্বল্প বিস্তারে একটা পজিশনে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয় তখন এটি কি করে, আবার দোলন দিতে থাকে। এই জিনিসটা আমরা প্রশ্ন আকারে দিতে পারি। আচ্ছা, ওকে, তাহলে কার্যকর বল আমি লিখলাম এফ ইফেক্টিভ এমজি সাইন থিটা, যেহেতু এটা সরণের বিপরীত দিকে, দ্যাটস ওয়াই মাইনাস দিলাম। তাহলে আমরা জানি এফ সমান এম এস, তাহলে সরণ দোলকের ত্বরণের সমান কি লিখতে পারি,
মাইনাস জি সাইন থিটা। এখানে থিটা খুবই ছোট, আমরা বলেছি 4 ডিগ্রির কাছাকাছি হতে হবে। থিটা ছোট হলে আমরা জানি সাইন থিটাকে থিটা লেখা যায়। তাহলে সেই হিসেবে যদি আমরা লিখি মাইনাস জি থিটা, আবার থিটা সমান আমরা কি জানি, থিটা যখন খুবই ছোট হয় তখন বৃত্ত চাপ দিয়ে আমরা লিখতে পারি কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে দেখুন একটু যদি কল্পনা করি, এটা হচ্ছে আমার কেন্দ্র, এই হলো ব্যাসার্ধ, তাহলে এটাকে নিয়ে যদি এইভাবে আমার বডিটা ঘুরতে থাকে, তাহলে দেখেন তো দেখি এই স্বল্প কোণ তার চাপ হচ্ছে কি এবি, ব্যাসার্ধ কত ওয়ে। তাহলে আমরা লিখতে পারি চাপ বাই ব্যাসার্ধ। চাপ সমান কি লিখবো, মাইনাস জি এবি বাই ব্যাসার্ধ হচ্ছে ওয়ে। তাহলে আমি এরপর লাইনে লিখতে পারি এ সমান মাইনাস জি ইন্টু এ বিকে যদি এক্স ধরা হয়, সাম অবস্থা থেকে সরণ, যেহেতু সাম অবস্থা মানে এটাই বোঝাচ্ছে, সাম অবস্থা থেকে সরণ হচ্ছে এক্স, আর ও এর সমান আমরা জানি এল, সুতার দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য। তাহলে যদি আমরা লিখি মাইনাস জি বাই এল ইন্টু এক্স, আমরা জানি জি যদি স্থান অপরিবর্তিত থাকে আর কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, তাহলে জি বাই এল একটা ধ্রুবক, তাহলে লিখতে পারি, সুতরাং এই সমান লেখা যায় মাইনাস কে এক্স লিখতে পারি। দেখেন তো সরল চৌম্বক স্পন্দনের একটা শর্ত এটা ছিল কিনা, এই সমান মাইনাস কে এক্স, যেটা একটা ধ্রুবক, বা তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং যদি এটাই সরল যদি স্পন্দনের শর্ত হয়ে থাকে আর আমরা সরল দোলকের ক্ষেত্রে বের করলাম তার ত্বরণ হচ্ছে এই সমান মাইনাস কে এক্স, সুতরাং আমরা নির্দ্বিধায় লিখতে পারি স্বল্প বিস্তারে স্পন্দিত সরল দোলকের গতি সরল চৌম্বক স্পন্দন গতি। ডিয়ার লার্নার্স, আসো আমরা এই পর্যায়ে সরল দোলকের একটা কার্যকরী সমীকরণ বের করার চেষ্টা করব তার পর্যায়কালের জন্য। তাহলে তোমরা তো এটা পেয়েছো, কিন্তু আমরা জানি সরল দোলকের ত্বরণ এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আমাদের জানা আছে। তাহলে আমি যদি কম্প্যারিজন করি তাহলে পাচ্ছি, আমরা পাই ওমেগা সমান √/g/L, এটাকে আমরা কৌণিক কম্পাঙ্ক বলি, কৌণিক কম্পাঙ্ক বলি। তাহলে পর্যায়কালের সমীকরণ আমরা জানি, মুখস্থ করেছিলাম, পর্যায়কালটি সমান টু পাই বাই ওমেগা। সো আমরা যদি লিখি দাঁড়াবে হলো √L/g, যেখানে L হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, G হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, T হচ্ছে পর্যায়কাল। যদি আরেকটু লিখি তাহলে পাবো হচ্ছে 2 পাই ইন্টু √L প্লাস R/g। এটা হলো ফোল্ডিং ইকুয়েশন অফ সিম্পল পেন্ডুলাম। এই সমীকরণটাকে কাজে লাগিয়ে আমরা মোটামুটি সরল দোলকের যে 4টা সূত্র আছে সেগুলো বের করতে পারি এবং কিছু কার্যকরী সমীকরণ এখান থেকে প্রতিপাদন করা যায়, যেগুলো আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে খুবই কাজে লাগবে। তাহলে দেখো আমরা একটু এখন সেই জিনিসটাই দেখব, এখান থেকে আমরা কিভাবে সরল দোলকের সূত্রগুলো পাই। এক্ষেত্রে তোমাকে অবশ্যই এই যে সমীকরণটা আমরা জানি সরল দোলকের ক্ষেত্রে সেটা ভালো করে মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থ থাকলেই আমরা খুব সহজে সমীকরণগুলো মনে রাখতে পারবো। তাহলে আমরা জানি t সমান 2 পাই ইন্টু √L/g, ভেরি ইজি। এখান থেকে আমি বেশ কয়েকটা কথা পাই। এক নাম্বার হচ্ছে কি, যখন
2/2 ধ্রুবক, জি যদি ধ্রুবক হয় আমরা দেখতে পাচ্ছি টি ইজ প্রপোর্শনাল টু রুট এল, 1 নাম্বার। 2 নাম্বার পাচ্ছি হলো টি ইজ, যখন এল ধ্রুবক থাকবে তখন আমরা পাবো 1/√g। একটা হলো কার্যকরী দৈর্ঘ্যের সূত্র, আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের সূত্র। এছাড়াও একটা সূত্র আমরা জানি, সেটা হলো কালের সূত্র। এছাড়া আরেকটা সূত্র জানি, সেটা হলো কি ভরের সূত্র। এরকম 4টা সূত্র হয়। দেখি সূত্রগুলো একটু। আমরা প্রথমেই আসি 1 নম্বরে, কালের সূত্র। সরল দোলকের সূত্রসমূহের মধ্যে সময়কালের সূত্র আর কি। সরল দোলকের সূত্রসমূহ। তাহলে 1 নম্বর হচ্ছে কি, আমরা এভাবে বলবো, কণিক বিস্তার অল্প হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে। দেখো, তাহলে আমি দোলকের কার্যকরী দৈর্ঘ্য ক্ষুদ্র না হলে, বিস্তার যদি খুব ছোট না হয়, আমরা বলেছি এটা সরল দোলক, সরলচুম্বী স্পন্দনে স্পন্দিত হবে না। অবশ্যই সরল দোলকের বিস্তার অল্প হতে হবে যদি এটি সরলচন্দিত স্পন্দনে স্পন্দিত হতে হয়। তাহলে এই কথা বলার পরে আমরা যদি বলি দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, অর্থাৎ এল, এবং কোনো নির্দিষ্ট স্থান দিয়ে কথা বোঝানো হচ্ছে জি এর মান অপরিবর্তিত আছে। কারণ একটা জায়গায় কখনো জি এর মান চেঞ্জ হবে না। জায়গা যদি ফিক্সড থাকে তাহলে জি এর মান কি থাকবে? আনচেঞ্জ থাকবে, মানে জি ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমি সব কিছু ধ্রুবক করে ফেলছি, এলও ধ্রুবক, জিও ধ্রুবক, এবং এটা সরলচন্দ্র স্পন্দনে স্পন্দিত হচ্ছে। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি এই দোলনকাল অপরিবর্তিত থাকবে। ওকে, এই হলো কথা। তাহলে আমরা যদি লিখি একটু, প্রথম একটা লিখবো, কণিক বিস্তার অল্প হলে এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে ওকে, সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমান সময় লাগে। এক্ষেত্রে কি হবে না, পর্যায়কাল পরিবর্তন হবে না। তাহলে এরপর লাইনটা লিখতে হবে, দোলনকাল, এটা মনে রাখতে হবে, কণিক বিস্তারের উপর নির্ভর করে না। কণিক বিস্তারের উপর নির্ভর করে না। তাহলে এই কথা দিয়ে কি বোঝাচ্ছে যে এই যে আমি বললাম 4 ডিগ্রির কাছাকাছি রাখতে হবে, 3 ডিগ্রি দিয়ে যদি আমি এই পরীক্ষাটা করি, এল এবং জি ধ্রুবক রাখি, তাহলে পর্যায়কাল আনচেঞ্জ থাকবে। 2 ডিগ্রি দিয়ে করলেও পর্যায়কাল আনচেঞ্জ থাকবে, 4 ডিগ্রি দিয়ে করলেও পর্যায়কাল আনচেঞ্জ থাকবে। তাহলে এই যে কণিক বিস্তারের উপর সরল দোলকের পর্যায়কাল ডিপেন্ড করছে না। কিন্তু আমরা 4 ডিগ্রির নিচে কেন রাখছি? 4 ডিগ্রির নিচে যদি না রাখি, ওই যে আমরা দেখো, একটু মনে করে দেখো, প্রমাণের সময় আমি লিখেছি সাইন থিটাকে থিটা লিখেছিলাম, এবং সাইন থিটাকে থিটা তখনই লেখা যায় যখন এই কণিক বিস্তারটা 4 ডিগ্রির চেয়ে কম হবে। 4 ডিগ্রির চেয়ে বেশি হলে সাইন থিটাকে থিটা লেখা যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা ওই যে a সমান মাইনাস কে এক্স বা a সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই অংশটা প্রমাণ করতে পারবো না। সেজন্যই মূলত কণিক বিস্তারের কথাটা প্রথমে মেনশন করেছি। কিন্তু আমরা কণিক বিস্তার ফিক্সড রাখার কথা বলছি না এখানে। কণিক বিস্তার পরিবর্তন হলেও দোলকের কার্যকরী দৈর্ঘ্য পরিবর্তন হবে না, দোলনকাল পরিবর্তন হবে না। তাহলে সরল দোলকের দোলনকাল খালি ডিপেন্ড করে 2টা পাবলিকের উপর, একটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, আর একটা হচ্ছে কি জি এর উপর, অর্থাৎ স্থান চেঞ্জ করতে হবে। তাহলে এরপরে 2 নম্বর সূত্রটাকে আমরা লিখব কার্যকরী দৈর্ঘ্যের সূত্র। তাহলে এখানে আমরা কি লিখব? কণিক বিস্তার অল্প হলে এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, এই কথাটা বাদ দেবো, খালি এটা লিখবো না। তাহলে লিখবো কণিক বিস্তার অল্প হলে এবং কোনো নির্দিষ্ট স্থানে, মানে জি ফিক্স করে দিলাম, কোনো নির্দিষ্ট স্থানে
সরল দোলকের দোলনকাল এর কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ টি ইজ প্রপোর্শনাল টু রুট এল। এখান থেকে আমরা সমীকরণ পাই T1/T2 সমান রুট ওভার L1/L2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এল বাড়লে টি বাড়ে, এল কমলে টি কমে। তাহলে এল বাড়লে টি বাড়ে, টি বাড়ে মানে কি? একটা সরল দোলকের দোলনকাল যদি বেড়ে যায়, এটা ধীরে চলবে নাকি দ্রুত চলবে, সময় লাভ করবে নাকি সময় হারাবে, এ ধরনের একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়। এই জিনিসটা একটু আমরা বুঝতে চাই। দেখো আমরা লিখেছি টি ইজ প্রপোর্শনাল টু রুট এল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এল বাড়লে টি বাড়ে। আচ্ছা, পর্যায়কাল বাড়ে, পর্যায়কাল বাড়লে কি সময় হারায় নাকি সময় লাভ করে? কি মনে হয় তোমাদের? ধীরে চলে নাকি দ্রুত চলে? আচ্ছা, ধীরে চলে না দ্রুত চলে এটা খুব সহজেই বোঝা যায়, কারণ আগে ধরলাম 2 সেকেন্ড ছিল পর্যায়কাল, এখন 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড মানে কি? আগে যদি এইভাবে যেত, এখন একটু লিটল বিট স্লো হয়ে গেল, এই যে যাচ্ছে আবার গিয়ে আসছে, মানে কি হয়ে গেল? আগের চেয়ে স্লো হয়ে গেল। তাহলে পর্যায়কাল বাড়লে টি বাড়ে, অর্থাৎ ধীরে চলে। এরপরে ধীরে চললে কি সময় লাভ করে নাকি সময় হারায়, এটা একটু বুঝতে চাই। দেখো এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, খুব প্রমিনেন্ট একটা এক্সাম্পল। সাপোজ তোমার এক্সাম, তোমার পরীক্ষার বাকি আছে আর 3 দিন, পরীক্ষার জন্য 6টা চ্যাপ্টার আছে বা 3টা চ্যাপ্টার আছে, 3টা চ্যাপ্টার 3 দিনে তোমাকে শেষ করতে হবে। তাহলে ধরো প্রথম চ্যাপ্টার শেষ করতে গিয়ে তুমি 1.5 দিন সময় লাগিয়ে ফেলেছ, তাহলে আমাকে বলো তুমি সময় লাভ করলে নাকি সময় হারালে? তুমি কিন্তু সময় লাভ করোনি। একদিনে এক চ্যাপ্টার শেষ করার কথা, তুমি যদি একদিনে 2 চ্যাপ্টার শেষ করে ফেলতে, মানে কি তুমি যদি দ্রুত হতে, তাহলে সময় কি করলে আরও কিছু সময় হাতে থেকে গেল, মানে সময় লাভ করতে। এখন তুমি স্লো হয়ে গেছো, মানে তোমার প্রথম চ্যাপ্টার শেষ করতে 2 দিন লেগে গেছে, মানে তুমি সময় হারিয়ে ফেলেছ। এই আইডিয়া দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমি লিখব ধীরে চলে অর্থাৎ সময় হারায়। তাহলে ভাইস ভার্সা, এল কমলে টি কমে, অর্থাৎ দ্রুত চলে, অর্থাৎ সময় লাভ করে। এই আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা গেল, তাহলে আমাদের সেকেন্ড ল শেষ। এখন আমরা আসবো থার্ড লতে, তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণের সূত্র। এক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে প্রথম কথাটাই থাকবে যে কৌণিক বিস্তার অল্প হলে, এরপরে আমরা বলবো এলকে ধ্রুবক করতে হবে আমাদেরকে, কৌণিক বিস্তার অল্প হলে এবং সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে দোলকের দোলনকাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে আমি স্থান ফিক্সড করছি না, স্থান ফিক্সড করলে কিন্তু জি ফিক্সড হয়ে গেল। যেহেতু আমি স্থান ফিক্সড করছি না, স্থান পরিবর্তনের সুযোগ রাখছি, মানে আমার জি পরিবর্তন হচ্ছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। এই হচ্ছে আমাদের থার্ড ল। তাহলে এখান থেকে কি বোঝা গেল? সরল দোলকের এই যে জি কমলে আমরা দেখতে পাচ্ছি টি বাড়ছে, জি কমলে টি বাড়ছে, আবার জি বাড়লে টি কমছে। কিন্তু জি বাড়ার সুযোগ আসলে খুবই কম। ভূপৃষ্ঠের উপরে গেলেও আমরা জানি জি কমে, নিচে গেলেও জি কমে, তাহলে অলওয়েজ জি কমে। জি কমে মানে কি হয়? টি বাড়ে, অর্থাৎ ধীরে চলে। ধীরে চললে আমরা জানি সরল দোলক কি হয়? সময় হারায়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে তোমাকে। তাহলে একটা সরল দোলককে যদি আমি ভূপৃষ্ঠ হতে কোনো একটা পাহাড়ের উপরে নিয়ে যাই বা খনির মধ্যে নিয়ে যাই, এক্ষেত্রে যেহেতু জি কমতেছে, অতএব তার টি বাড়বে, পর্যায়কাল বাড়বে। পর্যায়কাল বাড়া মানে দোলকটি ধীরে চলবে, ধীরে চললে দোলকটি সময় হারাবে। এ হলো ভেরি প্রিসাইজ একটা আইডিয়া। এখান থেকে আমরা একটা পাই T1/T2 সমান √G2/G1 হবে। এই সমীকরণটা কাজে লাগিয়ে আমরা
পাহাড়ের উচ্চতা বের করতে পারি, খনির গভীরতা বের করতে পারি। তাহলে দেখো একটু আমরা দেখার চেষ্টা করি। এরপর আমরা অক্ষাংশ বের করতে পারি, অক্ষাংশের পরিবর্তনের ব্যাপারটা কাজে লাগিয়ে। কারণ অক্ষাংশের পরিবর্তনের সাথে সাথে আমরা জানি অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হয়। তাহলে আমরা এখন দেখব সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। ওকে, তাহলে সরল দোলকের সাহায্যে আমাদের আক্সকে হলো। তাহলে আমরা লিখব ভূপৃষ্ঠে পর্যায়কাল যদি T1 ও অভিকর্ষজ ত্বরণ G1, এইচ উচ্চতায় যদি T2 এবং ত্বরণ G2 হয়, আমরা পাই T1 বাই T2 সমান অথবা G2 বাই G1। এই হলো আমাদের সমীকরণটা। তাহলে আমরা তো জানি এইচ উচ্চতায় জি এর মানের সূত্র কি? এইচ উচ্চতায় জি ইকুয়ালস টু G1 ইন্টু জানি G2 ইকুয়াল G1 ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই সমীকরণ আমাদের জানা আছে। তাহলে দেখো দেখি আমি যদি 1 নম্বর সেই মানটা বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি T1 বাই T2 সমান আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো ক্যান্সেল হয়ে গেলে আর বাই আর প্লাস এইচ। ওকে, বা আমরা লিখতে পারি যদি T2 বের করবো, আমি এভাবে টুলটায় ফেলি, আর প্লাস এইচ উপরে লিখলাম, নিচে আর ইন্টু T1 দিয়ে দিলাম, বা এই অংশটা রাখলাম। আমি রাখার পরে যেহেতু আমি এইচ বের করতে চাই, তাহলে কি করব, এই হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র। তাহলে এটা আমাদের অবশ্যই পৃথিবীর বিশদ জানা থাকতে হবে। বিশদ জানা থাকলে আমরা যদি প্রাথমিক পর্যায়কাল এবং ওই পাহাড়ের উচ্চতা যদি পর্যায়কাল জানি, তাহলে আমরা এইচ বের করে নিতে পারি। বেরিয়ে গেছি, এটাকে একটা বক্সে ঢুকায় রাখতে পারি। এই পর্যায়ে আমরা দেখব খনির গভীরতা কিভাবে নির্ণয় করে, সেটা একটু দেখি। সরল দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয়। এক্ষেত্রেও আমরা জানি যদি ভূপৃষ্ঠে পর্যায়কাল T1 এবং খনির ভিতরে যদি হয় G1 যদি অভিকর্ষজ ত্বরণ হয়, সরি T1 যদি হয় পর্যায়কাল ভূপৃষ্ঠে এবং খনির মধ্যে যদি হয় T2, আর খনির ভূপৃষ্ঠে যদি হয় অভিকর্ষজ ত্বরণ G1 এবং খনির মধ্যে হয় G2, তাহলে আমরা সমীকরণ পাই T2 বাই T1 সমান T2 by T1 বা T1 by T2 যাই লিখি, whatever it is, G2 by G1। আর H গভীরতায় আমরা একটা সূত্র জানি, G সেটা হলো G2 সমান 1 প্লাস 1 মাইনাস H by R ইন্টু G1।
সেই মানটা যদি আমি 1 নং বসিয়ে দিই আমি পাচ্ছি হলো t1 বাই t2 স্কোয়ার রুট ওভার বসিয়ে দিলাম g1 কাটা যাবে 1 মাইনাস h বাই r যদি স্কোয়ার করি তাহলে t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস h বাই r আমরা পাচ্ছি হলো h বাই r ইকুয়াল 1 মাইনাস t1 বাই t2 হোল স্কোয়ার সুতরাং h ইকুয়াল 1 মাইনাস t1 বাই t2 হোল স্কোয়ার ইন্টু r এটাই হচ্ছে h গভীরতায় গিয়ে অভিকর্ষ ত্বরণ পরিমাপ করলে আমরা সেই h গভীরতা নির্ণয়ের সমীকরণ আমরা পেয়ে গেলে তাহলে এটাকে আমরা বক্সে ডুবে রাখতে পারি। এই জিনিসটি দিয়ে আমি আরেকটা জিনিসের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, সেটা হচ্ছে অক্ষাংশ নির্ণয়ের যে ব্যাপারটা। সাপোজ আমরা জানি আমাদের পৃথিবী ঘুরছে, ঠিক না? এই যে ঠিক এখান থেকে আমরা এই যে বিষুব অক্ষ তার থেকে যে কোণ উৎপন্ন করে এটাকে আমরা বলি ল্যাম্ডা, ঠিক না? এটা হলো অক্ষাংশ। তাহলে একবার এখানে ডিটারমাইন করলাম, চলে গেলাম আবার ল্যাম্ডা অক্ষাংশ। তো ল্যাম্ডা অক্ষাংশ জি এর মান কত আমরা জানি, ভবিষ্যৎ থেকে যত এইভাবে যাওয়া যায় জি এর মান তত কি হয়, ল্যাম্ডার বৃদ্ধির সাথে সাথে আমাদের অভিকর্ষ ত্বরণ বাড়ে, ঠিক না? কারণ আমরা জানি জি ল্যাম্ডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার কজ স্কোয়ার ল্যাম্ডা, এই সমীকরণটা আমরা জানি। তাহলে এই সমীকরণটা যদি আমাদের জানা থাকে, আমরা কস 0 সমান হচ্ছে cos 0 সমান 1, তাহলে 1 হলে আমরা দেখতে পাচ্ছি ঠিক বিষুব অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণ ওমেগা স্কোয়ার আমরা বাদ দিই, যত উপরের দিকে যাবে তত কম ওমেগা স্কোয়ার বাদ দিব, কারণ cos ল্যাম্ডার মান বাড়ার সাথে সাথে cos ল্যাম্ডার মান কি হবে, কমতে থাকবে। দ্যাট মিনস এই মানটা তখন বাড়তে থাকবে। তাহলে একটা কেস আছে খালি ভূপৃষ্ঠে, সেটা হলো কি যদি ল্যাম্ডা মানে অক্ষাংশ পরিবর্তন করা হয় বিষুব অঞ্চল থেকে, গ্র্যাজুয়ালি জি এর মান কি হয়, বাড়ে। তাহলে এক্ষেত্রে আমি বিষুব অঞ্চলে যদি লিখি ল্যাম্ডা অক্ষাংশ বিবেচনা করে যদি t1 বাই t2 সমান রুট ওভার g2 বাই g1 হয়, তাহলে আমি জানি বিষুব অঞ্চলে আমি যদি ঘূর্ণনের প্রভাব দিয়ে সমীকরণে স্থাপন করি তাহলে g2 সমান হবে g মাইনাস ওমেগা স্কোয়ার r, পুরোটাই বিয়োগ করবো, আর ওই g1 মানে হচ্ছে তখন এটা বসাবো, সরি এখানে তো g1 মানে হচ্ছে বিষুব অঞ্চল, বললাম বিষুব অঞ্চলে পর্যায়কাল t1 এবং বিষুব অঞ্চলে অভিকর্ষিত ত্বরণ হচ্ছে g1, তাহলে এক্ষেত্রে বিষুব অঞ্চলেরটাই হবে g মাইনাস ওমেগা স্কোয়ার r, আর উপরের দিকে যেখানেই যাই ল্যাম্ডা অক্ষাংশে যেখানে যাব সেখানে আমি ল্যাম্ডা অক্ষাংশেরটা বসাবো, এবং ওই জায়গায় পর্যায়কাল যদি t2 হয় এবং পর্যায়কাল t2 হলে ওই জায়গায় অভিকর্ষিত ত্বরণ হবে g2 সমান লিখবো g মাইনাস ওমেগা স্কোয়ার r কজ স্কোয়ার ল্যাম্ডা। দেখেন এখানে আমরা ল্যাম্ডার প্রভাবটাকে কাজে লাগাতে পারি। তাহলে t1 t2 যদি আমার জানা থাকে, জি আমরা জানি, ওমেগা আমাদের জানা আছে, আর আমাদের জানা আছে, সব কিছু বসিয়ে আমরা এখান থেকে ল্যাম্ডাটা ক্যালকুলেশন করতে পারি, মানে টি এর কেমন পরিবর্তনের জন্য ল্যাম্ডা পাওয়া যায় সেই হিসাবটা আমরা এখান থেকে পেতে পারি। আশা করা যায় আমি গাণিতিক প্রবলেম সলভ করার সময় এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি জি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা জিনিস। জি এর মানের পরিবর্তনের কারণেই মূলত আমাদের বিভিন্ন ভ্যালুগুলো পরিবর্তন হয়। বিভিন্ন ভ্যালুগুলোর পরিবর্তনের সাথে সাথে যেমন তোমার অনুভূমিক পাল্লা পরিবর্তন হয়, একটা বডি লাফ দিলে সে কত উপর উঠতে পারে সেটা পরিবর্তন হবে, ওয়েট পরিবর্তন হয়, এখন আমরা দেখতে পাচ্ছি পর্যায়কাল পরিবর্তন হয়। আমরা আরেকটা জিনিস দেখবো এখান থেকে, সেটা হলো এই যে আমাদের দোলকটা ধীরে চলছে বা দ্রুত চলছে, এগুলোর হিসাবে আমরা কি পরিমাণ সময় হারাবো বা লাভ করবো সেগুলো নিয়ে আমরা কিছু সমীকরণ করার চেষ্টা করবো। এর আগে তোমাদের আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হলো সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। সেকেন্ড দোলক
একটু লিখবো আমরা, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে সেকেন্ড দোলক বলে। ওকে, তাহলে সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পর্যায়কাল টি সমান 2 সেকেন্ড। তাহলে কার্যকরী দৈর্ঘ্য এল সমান কত? এটা আমাদের একটা সমীকরণ জানা আছে, টি সমান 2 পাই ইন্টু √L/g। তাহলে আমরা যদি 2 সেকেন্ড বসিয়ে দিই, 2 পাই ইন্টু L/g, আমরা যদি স্কোয়ার করি তাহলে 2 করা যাবে, 1 সমান পাই স্কোয়ার ইন্টু L/g। সো আমাদের এল সমান দাঁড়াচ্ছে হলো g বাই পাই স্কোয়ার। আমরা এখানে g এর মান 9.8 মিটার পার সেকেন্ড যদি বসিয়ে দিই এবং পাই সমান যদি বসিয়ে দিই, মোটামুটি 0.99 মিটারের কাছাকাছি একটা ভ্যালু পাওয়া যায়। তাহলে যদি এই সমীকরণটা কিন্তু আসে যে বলে সরল দোলকের সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্যের সমীকরণটি প্রতিপাদন করো বা কত, এরকম চাইতে পারে, এর সমান আমরা পেতাম g বাই পাই স্কোয়ার। এছাড়া তোমাদের আরেকটা জিনিস আমরা পড়িয়েছিলাম, কাজ শক্তি ক্ষমতা দিয়ে তোমাদের পড়িয়েছিলাম যে একটা সরল দোলক কি করে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই যে বাড়িটা একবার এখানে নিয়ে গেলাম অ্যাঙ্গেল চেঞ্জ করে করে, এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এই যে সাম্যাবস্থা থেকে ঠিক একটু উপরে গেল আর একটু উপরে গেল, এই যে তিনটা পজিশন এ বি সি, আমরা তোমাদের এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি ডিটারমিন করেছিলাম এবং দেখিয়েছিলাম এই তিনটা সেম। তাহলে এই অঙ্কগুলো নিয়েও মোটামুটি আমরা এই চ্যাপ্টারে একটু সলিউশন বা যাবো, গাণিতিক প্রবলেমগুলো একটু দেখার চেষ্টা করব। আশা করি মোটামুটি তোমাদের এই চ্যাপ্টারে যে থিওরিগুলো আছে সেগুলো আমরা শেষ করে ফেলেছি। তোমাদের কারো কোনো যদি এনকোয়ারি থাকে বা কোনো বিষয় জানার থাকে তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারো, তোমরা আমাদেরকে মেসেঞ্জারে নক করতে পারো। কিন্তু এই কাজটা তোমরা সবচেয়ে বেশি কম করে থাকো, কিন্তু আমরা সেজন্য তোমাদের নিয়ে একটু টেনশনও করে থাকি। আশা করি তোমরা নিয়মিত পড়ালেখা করবে, খুব শিগগির পরীক্ষার ডেট দিবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের টেস্ট পরীক্ষার টাইম চলে যাচ্ছে এবং এই ডিসেম্বরের পরেই আশা করা যায় বা জানুয়ারির পরে আশা করা যায় আমাদের স্বাভাবিক কার্যক্রম তথা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সেই হিসেবে তোমরা প্রস্তুতি সম্পন্ন করো। এই উদাত্ত আহ্বান রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।